স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানার ট্র্যাজেডিতে নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবি ডিজি ও শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্যই কমিশন গঠন করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি ১৬ বছর আজ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত ১৫ বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নেওয়া হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় নাই। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে সরকার প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সেনা সদস্যদের হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সকালে জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার সবচেয়ে গুরুত্বের জায়গায় রেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে বনানী সামরিক অবস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। আমরা যেভাবে এটা সাজিয়েছি, এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো, এইটা পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এইটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় এই সিনিয়র রাজনীতিবিদের। গুরুতর অসুস্থ বোধ করলে ভোরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন আব্দুল্লাহ আল নোমান। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদনের শুনানি চলছে। এর আগে শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ঠিক করেছিল আপিল বিভাগ। তবে ৯ নম্বর ক্রমিকে থাকলেও ওই দিনের সময় শেষ হয়ে যাওয়ায় সে পর্যন্ত শুনানি করা সম্ভব হয়নি। গত রবিবার সকালে রিভিউ আবেদন শুনানির বিষয়টি উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফেসবুক, ইউটিউবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া রিক্রুটিং এজেন্সি সেজে উচ্চ বেতন দেখিয়ে ওই চক্রটি বিদেশে কর্মী পাঠাচ্ছে। দেশ ছাড়ার পর তারা পড়ছেন বিপদে, আর দেশে নিঃস্ব হয়ে পড়ছেন অসংখ্য পরিবার। প্রতিবছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ। বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই, তখন অনেকেরই মাথায় হাত পড়ে।
একসময় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র। এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের। ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি। আপনি কতজন লোক পাঠাচ্ছেন, মানে আপনার লাইসেন্সে ঠিক আছে কিনা, ঠিক আছে বন্ধুক আছে কিনা, সমস্যা আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো আমরা। আপনাকে আমি একটা সুযোগ দেবো, যেহেতু আপনি নতুন সুযোগ দেবো, কেমন? আপনি সেই সুযোগটা ব্যবহার করবেন, কাউকে কিছু বলা যাবে না। এসব প্রতারকদের কথায় ফাঁদে পড়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। বিভিন্ন ধরনের এজেন্ট দেখবেন যে আজতা বলতেছে যে এই কাজ, কিংবা তোমরা আসো এই কোম্পানি, কিংবা তাদের কোনো কোম্পানি থাকে না, অনেকে টাকা পয়সা দেন নিঃস্ব। তারা বলে যে রেস্টুরেন্টে দিব বা ভালো টাকা চাকরি দিব, কিন্তু ওইখানে নিয়ে কেন আবার অন্য কিছু দেয়, ঠিক আছে? এইভাবে আর প্রতারণা হয় কি? অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে, কৌতূহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে। আর এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বশান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লোকাল পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করি। সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ম কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে, তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায়, তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে। মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 60 বছর বয়সে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্র পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। সোমবার রাত 8:30টায় ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা সৈনিক মিজানুর রহিমের সন্তান অঞ্জন বেশ কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে। গেল সপ্তাহে তার লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট নেওয়া হয় তাকে। সেখানে মৃত্যু হয় এই গুণী নির্মাতার। কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের রেনকোট গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। 2014 সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশান ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ 3 জন নিহতের ঘটনায় 2 জনকে আটক করেছে র্যাব। গতকাল রাতে জেলা শহরের সার্কিট হাউস এলাকা এবং গাজীপুরের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার আবু সাইদ ও আনারুল ইসলাম। গেল 21 ফেব্রুয়ারি রাতে শৈলকুপা শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও কুষ্টিয়ার রাইসুল ইসলাম। এই হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান জাসদ গণবাহিনী পরিচয়ে জৈনক কালু। সোমবার নিহত হানিফের ভাই বাদী হয়ে অজ্ঞাত 15 থেকে 20 জনের বিরুদ্ধে মামলা করেন। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার আমদানি বেড়েছে প্রায় 2.5 গুণের বেশি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান বেঁধে প্রতি কেজিতে দাম কমেছে 40 থেকে 300 টাকা পর্যন্ত। এবছর আমদানিকারকের সংখ্যাও বেশি হওয়ায় খেজুরের বাজার স্বাভাবিক বলে মনে করেন আমদানিকারকরা। দেশে আমদানি করা খেজুরের 80% আনা হয় রমজানের 3 মাস আগে। ডিসেম্বর থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত গত বছরের তুলনায় খেজুর আমদানি হয়েছে 2.5 গুণের বেশি। রমজানে খেজুরের চাহিদা থাকে 60,000 টন। এবার 3 মাসে খেজুর এসেছে 46,123 মেট্রিক টন। গত মৌসুমে যা ছিল 17,826 মেট্রিক টন। এবছর খেজুর আমদানিতে নতুন করে যুক্ত হন 158 জন। যে খেজুর 5,500 টাকা ছিল, এখন এটা আমাদের 4200-4300 টাকা। মোটামুটি অনেক সাশ্রয় হয়েছে এবং সবাই খাইতে পারে। মালের অনেক পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আগের চেয়ে পার কার্টনে 500
800, কোনো কার্টনে 1000, কোনো কার্টনে 1200, দাম সবগুলোতে কমছে। বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15% করা হয়। মানভেদ শুল্কায়ন মূল্য কমানো হয় 8 থেকে 25%। ফলে এবার খেজুর আমদানি ব্যয় 20 থেকে 25% কম বলে জানান আমদানিকারকরা। ডিউটি কমাতে যারা সাধারণ আমদানিকারক ছিল তারা উৎসাহিত হয়েছে। আশা করব খেজুরের কোনো সংকট হবে না। যে এনবিআর থেকে আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ আগামী বছর খেজুরের ডিউটি আরও কমানো হবে। খেজুর আমদানি থেকে এবার সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় 109 কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ। এবার পঞ্চগড়ে আলুর ফলন ভালো হলেও লোকসানের আশঙ্কায় কৃষক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ তারা। এদিকে আলু খেতে থাকতেই জানুয়ারির মাঝামাঝিতে হিমাগারের বুকিং শেষ হয়ে গেছে। বুকিং স্লিপের আশায় ঘুরছে চাষিরা। অভিযোগ উঠেছে বড় ব্যবসায়ীদের সাথে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ স্লিপ সিন্ডিকেট করে চাষিদের ঠকাচ্ছেন। লাভের আশায় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ আলুর চাষ করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু প্রশান্তির হাসি নেই কৃষকের মুখে। কৃষকরা জানান উচ্চমূল্যে বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশক সহ বেড়েছে শ্রমিকের মজুরি, অথচ কেজিতে মাত্র 10 থেকে 15 টাকায় আলু বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ উঠানোই দায়। 12 বিঘা আলু কইছি, 1 বিঘা ভুঁইতে আমার হিসাব করে দেখতেছি 45,000 টাকা খরচ। আর আলুর তো বর্তমান বাজার তো পর্যন্ত 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 15 টাকা বলতেছি। একদিকে দাম কমে যাওয়া, অন্যদিকে কোল্ড স্টোরেজে মজুতের অনিশ্চয়তা সহ নানা কারণে দিশেহারা কৃষকরা। আছে তাদের অভিযোগও। কোলেস্টোরের তো জায়গা নাই, এখন আলু কোথায় রাখবো, কি করব, পোষাবে। জেলায় 2টি সরকারি ও 8টি ব্যক্তিগত সহ 10টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা প্রায় 54,150 মেট্রিক টন। এবার আলু সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় 3,37,000 টন। সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করেছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। আমাদের ক্যাপাসিটি হলে 1,35,37 মতো ক্যাপাসিটি করা যায়, কিন্তু দেখা গেল যে আমাদের অনেক বস্তা কাটা হয়ে যায়। আসলে এটা কখনোই না, আমাদের কাছে তো সবাই সমান। আমরা তো ভাড়া পাবো, তো যখন ব্যাপক আবাদ হয় তখন পারাপারি হয়। সমস্যা সমাধানে বিশেষায়িত হিমাগার নির্মাণের কথা ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমাদের এখানে 9টি কোল্ড স্টোরেজ আছে। এই 9টি কোল্ড স্টোরেজে আমাদের চাষিরা এই আলু তারা সংরক্ষণ করতে পারেন। এছাড়াও আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে আমাদের স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মজুদ থাকবে। চলতি মৌসুমে পঞ্চগড়ে আলু চাষ হয়েছে 14,870 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছেন না জয়পুরহাটের কৃষক। ফলে সরকারিভাবে যথেষ্ট ধান কিনতে পারছেন না জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা। এতে এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে 1320 টাকা মন দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়, কিন্তু বাজারে দাম বেশি পেয়ে খাদ্য গুদামে ধান বিক্রির আগ্রহ হারায় কৃষক। বর্তমান বাজারে প্রতিমন মোটা ধান বিক্রি হচ্ছে 1390 থেকে 1400 টাকায়। প্রায় আড়াই মাসে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহ হয়েছে মাত্র 180 মেট্রিক টন। বিক্রি করেছে মনে 50, 60, 70 টাকা বাজারেতে বেশি, আর ওখানে বাজারের দামও কম, আবার আপনার হয়রানি। আর বাজারে নিয়ে এলে যে দামে হোক হাতে সাথে টাকাটা পাওয়া যায়। বাজারে ধানের দাম বেশি, বাজারে আসার সাথে সাথে আমরা উপযুক্ত একটা দাম পাচ্ছি। যদি সরকার আমাদের দাম কম দেয় তাহলে সেখানে আমরা কেন যাবো ধান দিতে? এমন পরিস্থিতিতে আগামী ধান ক্রয়ের শেষ সময় সীমার মধ্যে আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণেই গুদামে ধান বিক্রি করছেন না কৃষকরা, জানালেন জেলার এই খাদ্য কর্মকর্তা। এবছর ধানের বাজারে মূল্য ভালো থাকার কারণে ধানের ভালো দাম পাচ্ছে। কৃষকরা বাজারে খুব সহজেই তার বাড়ি থেকে ধানটা নিতে পারে এবং তার বিক্রিটাও ভালোভাবে করতে পারে। কৃষকরা যেহেতু ভালো ধানের দাম পাচ্ছে, সুতরাং তারা একটু গুদামের দিকে কম আসছে। জেলায় এবার ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় 4,839 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। ৭১ মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি নিয়ে আদেশ আগামীকাল। এ নিয়ে ব্রিফিং করছেন তার আইনজীবী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছিল। এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে
এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে, নাকি সরাসরি রিভিউ পিটিশনটি এলাও করতে পারবে? এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে, এটিকে বিবেচনা করে আজকে আমরা আরো কিছু আইন কানুন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না। আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। আপনাদের এই আজকের যে বক্তব্য ছিল সেখানে শুধু আইনের বিষয় ছিল না, যে আরো অন্য বিষয় আমরা দেখেছি, আমরা যে সিভিক বিষয় নিয়ে কথা বলেছি, যে এখানে কথা উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ছাড়া, অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইনের যে বিধান, এই বিধান ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো বিচার করা সম্ভব নয়। এই বিচার হয়েছে সিয়েরা লিওনে, এই বিচার হয়েছে রোয়ান্ডাতে, এই বিচার হয়েছে ইউগোস্লাভিয়ায়, এই বিচার হয়েছে টোকিওতে। সব জায়গায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিলেন তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করে বিচার করেছে, কিন্তু আমাদের দেশের কোর্ট এসে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই। আজকে আমরা সেই প্রশ্নই তুলেছি যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয়, এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে? আমরা পিরোজপুরের চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কে সরু রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। সড়কে নতুন সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শুরু হলেও নেই সড়ক প্রশস্ত করার কোনো উদ্যোগ। তাই সেতুর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি রাস্তা চওড়া করার উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ৩৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় পার হতে হয় অর্ধশত লোহার সেতু কালভার্ট। সেতুর এক প্রান্তে একটি গাড়ি উঠলে অন্য প্রান্তে অপেক্ষা করতে হয়। প্রতিটি সেতুকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সাঁটানো সাইনবোর্ড। অতিরিক্ত পণ্য নিয়ে পারাপারের সেতু ধসে পড়ে ঘটেছে দুর্ঘটনাও। তবে ঝুঁকিপূর্ণ এসব লোহার সেতুর জায়গায় নতুন গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণে কমবে ভোগান্তি। 2023 সালের সেপ্টেম্বর জেলার চরখালী, তুষখালী, মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কে 16টি সেতু ও 29টি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়, যা আসছে বছরের জুন মাসে শেষ হওয়ার কথা। তার মধ্যে 11টি সেতু ও 15টি কালভার্টের কাজ চলমান। শেষ হয়েছে 9টি কালভার্টের কাজ। নতুন সেতু নির্মাণে অল্প সময়ের মধ্যে যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে পারবে বলছেন স্থানীয়রা। এই তো এরকম ভাঙ্গাই ছিল, এরকমই তো ছিল আর কি, একটু প্লেট উঠানো ছিল। ওইদিকে যে ঢালাই ব্রিজগুলো হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আশা করি এখন থেকে আর দুর্ঘটনা হবে না। তবে সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সরু সড়কটি প্রশস্ত করা হলে চলাচল আরও সহজ হবে দাবি তাদের। রাস্তাটাও যদি একটু বড় করা হয় আশা করি অনেকটা দুর্ভোগ কমবে। ঢালাই ব্রিজগুলো করতে আছে, এই যে দুটো গাড়ি বাড়াবার পর একটা ছোট গাড়ি বাড়াইতে পারে। সেতু ও কালভার্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পর সড়কটিতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, জানায় সড়ক ও জনপথ বিভাগ। 5টি ব্রিজের কাজ ভূমি অধিগ্রহণের সাথে সম্পর্কিত বিধায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অবশিষ্ট কাজগুলো, ব্রিজের কাজগুলো শুরু হবে এবং এই সম্পূর্ণ ব্রিজ এবং কালভার্টগুলি নতুনভাবে নির্মিত হওয়ার পরে পুরাতন যে জরাজীর্ণ কালভার্টের কারণে যে ভোগান্তি জনসাধারণের ভোগ করতে হতো সেগুলি আর ভবিষ্যতে করতে হবে না। এলাকার যান চলাচল সহজ করতে ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে ও সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে, আশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। মরদেহ নেওয়া হয়েছে ধানমন্ডির বাসায়। সেখানে গেছেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে নিশ্চয়ই বিএনপির নেতাকর্মীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যারা এসেছেন ধানমন্ডির বাসায় কি বলছেন তারা, আর জানাজা এবং দাফন কোথায় হবে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। সকালে আব্দুল্লাহ আল নোমান বিএনপির যে ভাইস চেয়ারম্যান তিনি সকালে অসুস্থতা বোধ করেন, তারপরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তার স্বজনরা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তিনি সকালে উঠে ফজরের সালাত আদায় করেন, এরপরে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সেখানে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তাকে মৃত ঘোষণা করেন। এরপরে সেই হাসপাতাল থেকে তার নিজ যে ভাষা ধানমন্ডি 8-এর সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। বিএনপির যে মহাসচিব তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন। আব্দুল্লাহ নোমানের
যে জানাজা, প্রথম জানাজা যেটি অনুষ্ঠিত হবে সেটি এই তার বাসায় বাদ জোহর নামাজের পরে এখানে অনুষ্ঠিত হবে। এরপরে ধানমন্ডি নয়াপল্টনে যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে সেটি বাদ আসর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর যে তার চট্টগ্রামের বাসায় রাউজান, সেই রাউজানের শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এখানে বিএনপির মহাসচিব এসেছেন, কিছুক্ষণ পরে তিনি গণমাধ্যমে তার স্মৃতিচারণ করবেন। এখানে তার স্বজন যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, তারা সবাই শোকাহত। তারা যেটি বলছেন যে তার মতো মানুষ তারা আর পাবেন না, এবং বিএনপি যে সকল রাজনীতিবিদরা রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে বিএনপির এমন একজন ভাইস চেয়ারম্যানকে তারা হারিয়েছেন, এটি দলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তো ধানমন্ডির বাসায় কিছুক্ষণ পরে বিএনপির যে মহাসচিব রয়েছেন তিনি এখানে কথা বলবেন। কথা শেষে তিনি তার যে বাদ জোহরের পরে তার বাদ আছরের পরে এখানে জানাজা, প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু তাকে তার মরদেহ পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে। একের পর এক বিএনপির যে শীর্ষ স্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। মহাসচিবের আগেও এখানে বিএনপির যে অন্যান্য নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন। তো কিছুক্ষণ পরে গণমাধ্যমে বিএনপির মহাসচিব তিনি রয়েছেন, তিনি পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ। এবার দেশের বাইরের খবর। 5.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। কম্পন অনুভূত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানেও। মঙ্গলবার ভোরে ভারতের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে আঘাত হানে এই ভূমিকম্প। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ওড়িশার পুরী উপকূলের কাছে বঙ্গোপসাগরের 91 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ওড়িশার পাশাপাশি কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।